বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে, যেন প্রকৃতি কোনো অজানা বার্তা দিচ্ছে। একের পর এক উঁচু ঢেউ উঠে আবার ফিরে যাচ্ছে গভীর স্রোতে। বাতাসের বেগও ক্রমশ বাড়ছে, চারপাশে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ছে। পর্যটকরা একে একে বিচ ছেড়ে নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করে, কেউ দৌড়ে, কেউ আতঙ্কিত কণ্ঠে সঙ্গীদের ডাকছে। ঢেউয়ের গর্জন, বাতাসের শো শো শব্দ আর মানুষের ব্যস্ত পদচারণায় পুরো পরিবেশটা যেন বদলে যাচ্ছে এক অজানা রহস্যের আভাস নিয়ে। পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকে। শান্ত সমুদ্র হঠাৎই উত্তাল হয়ে ওঠে, বাতাসের গতি ভয়ঙ্কর রূপ নেয়। দূর থেকে ভেসে আসে সতর্কবার্তা, সৈকতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যেন কিছু অঘটন ঘটতে চলেছে। পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, অনেকে দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। সমুদ্রের উত্তাল ঢেউগুলো যেন আরও তীব্র হয়ে উঠছে, আকাশের রঙও বদলে গিয়ে এক অজানা আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। ধূসর দিকবিদিক শূন্য হয়ে সামনের দিকে সাঁতরাতে থাকে, ধূসরের চোখ শুধু এক জায়গাতেই আটকে আছে, ইচ্ছে। বিশাল এক ঢেউয়ের আঘাতে ধীরে ধীরে ভারসাম্য হারিয়ে পানির গভীরে তলিয়ে যাচ্ছে। ইচ্ছের অসহায় দৃষ্টি ধূসরের হৃদয় কাঁপন ধরায়, আতঙ্কে রক্তহীন হয়ে আসে। সমুদ্রের গর্জন, বাতাসের তীব্র শো শো শব্দ, আর পেছনে থেকে পর্যটকদের চিৎকার, সব মিলিয়ে যেন এক বিভীষিকাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধূসর এক মুহূর্তও দেরি না করে বন্য ঢেউ উপেক্ষা করে আরও দ্রুত এগিয়ে যায়। শরীর যেন জলরাশির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, একমাত্র লক্ষ্য ইচ্ছেকে জীবিত ফিরিয়ে আনা। অন্যদিকে সাঁতার জানলেও ভয়ে ইচ্ছে যেন সবকিছু ভুলে গেছে, হাত পা অবশ হয়ে আসছে, বুকের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে। ঢেউয়ের তীব্র আঘাতে ক্রমশ পানির নিচে তলিয়ে যেতে থাকে ইচ্ছে। ঠান্ডা, ভয়ঙ্কর নোনা জল ফুসফুসে ঢুকে যেন তার সমস্ত শক্তি কেড়ে নিতে থাকে। তবে আধো আধো চোখে সামনে তাকাতেই দেখতে পায় ধূসর। তীব্র স্রোতের বিপরীতে ধূসর উন্মাদের মতো সাঁতরে আসছে তার দিকে, যেন প্রাণপণে সময়ের সঙ্গে লড়াই করছে। ইচ্ছের নিস্তেজ হয়ে আসা শরীরে একটুখানি আশার আলো জ্বলে ওঠে। বাঁচার তীব্র ইচ্ছা যেন আবার জেগে ওঠে ভিতরে। ইচ্ছে আবার হাত পা চালাতে শুরু করে, যদিও দুর্বল শরীর আর স্রোতের ধাক্কা তাকে পিছনের দিকে টেনে নিচ্ছে। তবে এবার ইচ্ছের মন জানে, ধূসর আসছে। যেন সে জানে, ধূসর তাকে ফেলে যাবে না। ইয়া আল্লাহ! তাহসিনের কণ্ঠে ভয় আর আতঙ্ক মিশে যায় সমুদ্রের গর্জনের সঙ্গে। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলে, পা টলমল করে ওঠে। তাহসিন! অর্ণব চিৎকার করে ছুটে আসে, শক্ত করে আগলে ধরে তাকে, যেন আরেকজন পানিতে পড়ে না যায়। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে, চোখের সামনে ইচ্ছেকে নিয়ে স্রোত গভীর সমুদ্রের দিকে টেনে নিচ্ছে। তৃণ আর দেরি না করে হাতে থাকা লাইফ জ্যাকেট নিয়ে পানিতে ঝাঁপ দেয়। ঠান্ডা নোনা জল গায়ে লাগতেই তার শ্বাস কেটে যায়, কিন্তু সে থামে না। শক্ত হাতে লাইফ জ্যাকেট চেপে ধরে ধূসর আর ইচ্ছের দিকে এগিয়ে যায়, প্রাণপণে চেষ্টা করছে তাদের কাছে পৌঁছানোর। চারদিকে শুধু চিৎকার, আতঙ্ক, আর বাঁচার আকুতি। ঢেউয়ের বিপরীতে সাঁতরাতে সাঁতরাতে ধূসরের পুরো শরীর যেন অবশ হয়ে আসে, কিন্তু ধূসর থামে না। প্রতিটি হাত পায়ের আঘাতে শরীরে অসহ্য ব্যথা টের পেলেও, মাথার ভেতর একটাই চিন্তা, ইচ্ছেকে বাঁচাতেই হবে। একটু, আর একটু। ধূসরের দৃষ্টি এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে আসে, কিন্তু পরক্ষণেই আবার ফোকাস করে। সামনেই ইচ্ছে, প্রায় তলিয়ে যাচ্ছে। শুধু লম্বা চুলের অংশটুকু পানির ওপরে ভেসে আছে, দোল খাচ্ছে উত্তাল নোনতা স্রোতে। ধূসর মরিয়া হয়ে শেষ শক্তি দিয়ে সামনে হাত বাড়ায়, ইচ্ছের হাত কিংবা চুল, কিছু একটা ধরতে পারলেই হয়। কিন্তু ঢেউ এতটাই প্রচণ্ড যে একবার হাত বাড়িয়ে ধরলেও, পরে ঢেউ আবার দূরে ছিটকে দেয়। পেছনে থেকে তৃণের কণ্ঠ ভেসে আসে, ধূসর, ধরে ফেলেছিস? কিন্তু ধূসর শুনতে পায় না, তার সমস্ত ইন্দ্রিয় এখন শুধু একটাই লক্ষ্য ধরে রেখেছে, ইচ্ছে যেন তার হাত থেকে ফসকে না যায়। পানির গভীরে নোনতা অন্ধকার, শুধু আবছা আলোয় ইচ্ছের মুখটা দেখা যায়, ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি, যেন সবকিছু ছেড়ে দেওয়ার আগে শেষবারের মতো কিছু বলতে চায়। ইচ্ছে! ধূসর গর্জে ওঠে, কিন্তু শব্দ জলকণার মতো হারিয়ে যায় গভীরতার অতলে। ইচ্ছে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে, শরীর নিস্তেজ হয়ে আসছে, শ্বাস নেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। ধূসর এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে নেয়, শক্ত করে বুকের কাছে আটকে রাখে, যেন নিজের অস্তিত্ব দিয়ে ইচ্ছেকে জীবিত রাখতে চায়।
তীব্র শক্তি দিয়ে এক হাতে ইচ্ছেকে আঁকড়ে ধরে আরেক হাতে সাঁতরাতে শুরু করে উপরের দিকে। চারপাশে শুধু অন্ধকার, অথচ ধূসরের চোখের সামনে বারবার ভেসে উঠছে ইচ্ছের মুখ। তুই হারিয়ে যেতে পারবি না, আমি তোকে হারাতে পারব না। বুক ফাটানো এই চিৎকার যেন সমুদ্রকেও কাঁপিয়ে তোলে। কয়েক সেকেন্ড পরই দুজন পানির উপর ভেসে ওঠে। ধূসর হাঁপাচ্ছে, কিন্তু তার শক্ত হাত ইচ্ছেকে এখনও ছাড়েনি। পানির শব্দ শুধু কানে বাজতে থাকে। ধূসর আর এক মুহূর্তও দেরি করে না। ইচ্ছের শীতল হাত শক্ত করে ধরে রাখে, যেন একবার হাতছাড়া হলেই আবার হারিয়ে ফেলবে। পানির গভীরে কেমন যেন এক অদ্ভুত নীরবতা, শুধু দুই জোড়া চোখের ভাষা বোঝার চেষ্টা করছে একে অপরকে। ধূসর প্রবল শক্তিতে ইচ্ছেকে বুকের সাথে আটকে রেখেছে। চারপাশে বিশাল ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। একমাত্র অনুভূতি হল, ইচ্ছে তার বুকের সাথে লেপ্টে আছে, নিঃসার, কিন্তু জীবিত। ধরেছি তোকে, ধূসর ফিসফিস করে, যেন নিজেকেই আশ্বস্ত করছে। এদিকে তৃণ দ্রুত লাইফ জ্যাকেট ছুড়ে দেয় তাদের দিকে। ধূসর এক হাতে সেটা ধরে, আরেক হাতে ইচ্ছেকে কোনোভাবে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। ধূসর, ইচ্ছে ঠিক আছে? দূর থেকে তৃণ আবার চিৎকার করে জানতে চায়। ধূসর ক্লান্ত কণ্ঠে জবাব দেয়, বেঁচে আছে। তাহসিন তখনও জ্ঞান ফিরে পায়নি, অর্ণব তাকে শক্ত করে ধরে রেখেছে। বিচে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। বিশাল ঢেউয়ের গর্জন, বাতাসের শোঁ শব্দের মাঝেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণ। এখন শুধু বাকি রয়ে গেছে তীরে ফেরা, কিন্তু সমুদ্র কি এত সহজে তাদের ছেড়ে দেবে? দুপুরের কর্কশ রোদ রিসোর্টের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে, উজ্জ্বল আলো ফিকে হয়ে আসছে ভারী পর্দার আড়ালে। নিস্তব্ধ ঘরটায় শুধু টুপটুপ করে স্যালাইনের ফোঁটা পড়ার শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন, শুকনো ঠোঁট আর ফ্যাকাশে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার ডান হাতে স্যালাইনের ক্যানাইল লাগানো, চিকন শিরার উপর টেপ দিয়ে আটকানো রয়েছে। ঘরের এক পাশে ঈশিতা বসে আছে, চোখে মুখে উদ্বেগের ছাপ। অন্যদিকে তাহসিন চুপচাপ বসে আছে, চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি, কিছুটা ভয়, কিছুটা অপরাধবোধ। ও কখন জাগবে? ঈশিতা ধীরে ধীরে বলে ওঠে, যেন নীরবতা ভাঙতে ভয় পাচ্ছে। তাহসিন কোনো উত্তর দেয় না, শুধু গভীরভাবে ইচ্ছের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকে। বাইরে সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন শোনা যাচ্ছে, কিন্তু এই ঘরের ভেতর যেন সময় থমকে আছে। বিকেলের আলো ফিকে হয়ে সন্ধ্যার আবছা অন্ধকার ঘরের জানালা বেয়ে প্রবেশ করছে। ইচ্ছে ধীরে ধীরে চোখ মেলে, দৃষ্টিটা ঝাপসা, মাথাটা ভারী লাগছে। শরীর দুর্বল, যেন একটুও শক্তি নেই। উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। একটু নড়তে গিয়েই ডান হাতে হালকা টান পড়ে, সাথে সঙ্গে ব্যথার শিহরণ ছড়িয়ে পড়ে পুরো বাহুতে। ভ্রু কুচকে হাতের দিকে তাকায়, ক্যানাইল লাগানো, স্যালাইনের টিউব এখনও যুক্ত আছে। তখনই তার চোখ পড়ে পাশে, বিছানার এক কোণে ধূসর ঘুমিয়ে আছে। ক্লান্ত, অবসন্ন, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। হয়তো জেগে থাকার দীর্ঘ যুদ্ধ শেষে চোখ বুজেছে একটু পরম শান্তির আশায়। ইচ্ছে কিছুক্ষণ তাকিয়ে থাকে ধূসরের দিকে। মনে পড়ে পানির নিচে হারিয়ে যাওয়ার সেই মুহূর্ত, ধূসরের দৃঢ় হাতের স্পর্শ, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অনুভূতি। অজান্তেই চোখের কোণায় জল জমে ওঠে। ইচ্ছে খুব আস্তে ধূসরের নাম ধরে ডাকতে চায়, কিন্তু গলায় কোনো শব্দ ওঠে না। ঘরজুড়ে শুধু স্যালাইনের ফোঁটা পড়ার মৃদু শব্দ আর ধূসরের নিঃশ্বাসের শান্ত গতি। ইচ্ছে চুপচাপ ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু একটাও কথা বলে না। তার দৃষ্টি যেন কেমন অবুঝ, আবেগমিশ্রিত। ধূসর গভীর ঘুমে ডুবে থাকলেও চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, হয়তো এতক্ষণ জেগে থেকেছে। ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু কণ্ঠ যেন আটকে গেছে কোথাও, এক অদ্ভুত অনুভূতিতে। ইচ্ছে আবার একটু নড়তে চাই, কিন্তু ততক্ষণাৎ ডান হাতে টান পড়তেই হালকা ব্যথা ছড়িয়ে পড়ে সারা শরীরে। যন্ত্রণায় মুখ দিয়ে অজান্তেই একটুখানি শব্দ বেরিয়ে আসে, উমম। সেই সামান্য শব্দেই ধূসর চমকে ওঠে। চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপতে কাঁপতে খুলে যায় তার, প্রথমে কিছুটা অস্পষ্ট দেখলেও দ্রুত দৃষ্টি ফোকাস ঠিক হয়ে আসে। ইচ্ছেকে জেগে থাকতে দেখে মুহূর্তেই যেন তার মধ্যে একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসে। তুমি জেগে উঠেছ? ধূসর হতভম্ব হয়ে বলে ওঠে। এক মুহূর্ত দেরি না করেই সে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। চোখে স্বস্তির ছায়া, যেন বহুক্ষণ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে ইচ্ছের পাশে বসে পিঠের নিচে হাত রেখে ইচ্ছেকে সাবধানে একটু উপরে তোলে,
নরম বালিশগুলো ঠিক করে দেয় যেন ভালোভাবে বসতে পারে। কেমন লাগছে শরীর, কষ্ট হচ্ছে কোথাও? ধূসর নরম স্বরে জিজ্ঞেস করে। ইচ্ছে ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ধূসরের দিকে তাকায়, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠোঁট দুটো একবার কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। একবার গলার কাছে হাত রাখে, যেন নিজেই নিজের অবস্থা বোঝার চেষ্টা করছে। ধূসর এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে, ইচ্ছে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ধূসরের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তুমি ঠিক আছো তো? ধূসর আবারও জিজ্ঞেস করে, গলায় হালকা উদ্বেগের স্পষ্টতা। ইচ্ছে চোখের ইশারায় হালকা মাথা নাড়ে। ধূসর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর হাত বাড়িয়ে ইচ্ছের কপালে হাত রাখে, যেন জ্বর আছে কি না দেখার জন্য। ইচ্ছে ধূসরের স্পর্শে একটু চমকে ওঠে, লজ্জা পায় কিন্তু কিছু বলে না। এই নীরবতার মাঝেই ধূসর অনুভব করে, এই মেয়ে, এই একরোখা, জেদি, অদ্ভুত মেয়েটা তাকে ভয় পাইয়ে দিয়েছিল মৃত্যুর মতো কিছু একটা। ধূসর আরেকবার গভীরভাবে ইচ্ছের দিকে তাকায়, যেন বুঝতে চাইছে, এই মুহূর্তটা স্বপ্ন না বাস্তব। কিছুক্ষণ পর ধূসর ইচ্ছেকে রেখে খাবার আনতে চলে যায়। তবে ধূসর খাবার আর ওষুধ হাতে রুমে ঢুকতেই পিছে পিছে অর্ণব, তৃণ, তূর্ণ, অনু, ঈশিতা, তাহসিন ও মীরা ভিড় করে আসে। কেমন আছো ইচ্ছে? অর্ণব কাছে এসে জানতে চায়। ভালো আছি, ইচ্ছে মৃদু হেসে বলে, গলার স্বর এখনও খানিক ক্লান্ত। তৃণ সামনে এসে বলে, তুই তো আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিস, বুঝলি? সরি, ইচ্ছে নিচু গলায় বলে। আরে ধুর, সরি বলার কিছু নেই, তূর্ণ হাত নেড়ে বলে। শুধু একটু সাবধানে থাকবি, প্লিজ। তাহসিন আর ঈশিতা ইচ্ছের পাশে বসে, ঈশিতা মাথায় হাত বুলিয়ে দেয়, ভালো লাগছে তো? ঘুরতে এসে কি হয়ে গেল বল, তখন যদি আমি তোকে না নিয়ে যেতাম তাহলে কিছুই হতো না এসব। তবে এত কিছুর মধ্যে শুধু দুটি মানুষ নীরব, মীরা আর অনু। চুপচাপ দুটি দরজার পাশে দাঁড়িয়ে, তবে সবার চোখের আড়ালে ধূসর রহস্যময় চোখে কারো দিকে তাকিয়ে থাকে। কেউ বুঝতে পারে না। সবাই আরও কিছুক্ষণ কথা বলে, এরপর ধূসর গম্ভীর গলায় বলে, ওকে এখন রেস্ট নিতে দাও, বেশি কথা বললে ক্লান্ত হয়ে যাবে। ধূসরের কথায় সবাই একে একে ডাইনিং এরিয়ায় চলে যায় খাওয়ার জন্য, কারণ দুপুর থেকে তারা কিছুই খায়নি। শুধু রয়ে যায় ঈশিতা আর ধূসর। ঈশিতাকে দেখে ধূসর কড়া গলায় বলে, তোকে কি আলাদা করে খেতে যেতে বলবো? তাড়াতাড়ি যা। ঈশিতা মুখ ভার করে বেরিয়ে গেলে ধূসর খাবার হাতে ইচ্ছের কাছে গিয়ে বসে। খেতে হবে, ছোট্ট করে বলে, চামচ তুলে নেয় হাতে। ইচ্ছে কিছু বলতে গিয়েও ধূসরের মুখ দেখে আর কিছু বলে না। শুধু চুপচাপ খেতে থাকে, মনে এক অদ্ভুত অনুভূতি নিয়ে। সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। আকাশের নীলে লালচে কমলা রং মিশে গিয়ে এক মোহময় আবহ তৈরি করেছে। সমুদ্রের ঢেউ যেন দিনের আলোকে বিদায় জানাতে জানিয়ে প্রতিটি তরঙ্গে এক নতুন ছন্দ নিয়ে আসছে। সমুদ্রের জল তখনও কিছুটা উষ্ণ, দিনের রোদের উত্তাপ এখনও তার গায়ে লেগে আছে। ঢেউগুলো একবারে ধীর গতিতে তীরে আছড়ে পড়ছে, আবার কখনো জোরে উঠে এসে বালিয়াড়ি ভিজিয়ে দিচ্ছে। দূরে মাছ ধরার ট্রলারগুলোর ছোট ছোট বিন্দুর মতো দেখা যায়, তাদের হালকা আলোগুলো ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। বাতাসে হালকা লবণের গন্ধ, তার সঙ্গে মিশে আছে রাতের আশার এক অদ্ভুত মাদকতা। বিচের ধারে বসে থাকা পর্যটকেরা আস্তে আস্তে ফিরে যাচ্ছে রিসোর্টে, তবে কিছু মানুষ এখনও নীরবে বসে আছে সমুদ্রের মোহে, ঢেউয়ের গান শুনতে। সন্ধ্যার এই রঙিন আভা, সমুদ্রের বয়ে চলা মৃদু বাতাস, সব মিলিয়ে এক অলৌকিক শূন্যতা সৃষ্টি করছে, যেন রাতের রহস্যময়তা একটু একটু করে তার পর্দা নামাতে শুরু করছে। ইচ্ছে এখন অনেকটাই সুস্থ, বিছানায় নরম কুশনের ওপর হেলান দিয়ে বসে আছে। পাশে বসে আছে ঈশিতা আর অনু, তিনজন মিলে গল্পে মেতে উঠেছে। তোর জন্যই আজকে ঘুরতে যাওয়া হলো না, ঈশিতা হালকা রাগ দেখিয়ে বলল, তবে মুখে হাসির ছাপ স্পষ্ট। তা তো বুঝলাম, কিন্তু তুই কি সত্যি আমার জন্য থাকলি, নাকি নিজের আলসেমির জন্য? ইচ্ছে চোখ ছোট করে ঈশিতার দিকে তাকায়। অনু হেসে বলে, সত্যি বলতে, আমরাও কিন্তু আজ আর বের হতে চাইনি। এই কয়দিন ধরে টানা ঘোরাঘুরি, একটু রেস্ট দরকার ছিল। তাই তুই তো ভাগ্যবান, তোর নামে দোষ দিয়ে আরামে শুয়ে আছি। ইচ্ছে হেসে ওঠে, তারপর জানালার বাইরে তাকায়। তাহসিনরা সবাই কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে গেছে, তাই আশপাশ বেশ ফাঁকা। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে, লনের বাতিগুলো জ্বলতে শুরু করছে।
এই রিসোর্টের আজকের আয়োজন না দেখলে তো কিছুই দেখা হলো না, ঈশিতা একটু হতাশ গলায় বলে। আজ বড় বড় রিসোর্ট আর পর্যটক আকর্ষণের জায়গাগুলো যেন আরও বেশি উজ্জ্বল, আরও বেশি বর্ণিল। রাস্তাঘাট, সমুদ্রের ধারের ক্যাফেগুলো, এমনকি ছোট ছোট দোকানগুলোতেও লাল সাদা সাজের ছোঁয়া লেগেছে। বাতাসে মৃদু সুগন্ধি ভেসে বেড়াচ্ছে, চারপাশে গোলাপের সুবাস। রিসোর্টের প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরীণ বাগান পর্যন্ত সাজানো হয়েছে রঙিন লাইট আর ফুলের তোড়ায়। কোথাও ঝুলছে হৃদয় আকৃতির লাল বেলুন, কোথাও বা মোমবাতির আলোয় রোমান্টিক পরিবেশ তৈরি করা হয়েছে। সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে পর্যটকেরা উপভোগ করছে এই বিশেষ দিনের আবহ, ক্যালেন্ডারের পাতায় জ্বলজ্বল করছে আজকের দিন। কোনো কপতির কাছে আজকে বিশেষ দিন। সি পার্ল বিচ রিসোর্ট আজ এক বিশেষ রূপে সেজেছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গোটা রিসোর্ট জুড়ে সাজসজ্জার বাহার। প্রবেশপথ থেকে শুরু করে সুইমিং পুলের আশপাশ, গার্ডেন এরিয়া থেকে রেস্টুরেন্ট, সব জায়গায় লাল সাদা রঙের দখল। ছোট ছোট লাইটিং, গোলাপের তোড়া আর মোমবাতির মৃদু আলোয় যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। ধূসরদের পুরো টিম এই রিসোর্টেই উঠেছে, তাই বিশেষ এই পার্টির ইনভাইটেশন তাদের কাছেও পৌঁছেছে। আজকের আয়োজনে থাকছে লাইভ মিউজিক, এক্সক্লুসিভ সি ফুড বুফে, আর তার সঙ্গে কিছু মজার গেমস ও চমকপ্রদ মুহূর্ত। গেস্টদের সবাইকে নির্দিষ্ট সময়ে রিসোর্টের লনে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে উন্মুক্ত আকাশের নিচে আয়োজন করা হয়েছে এই বিশেষ রাতের জমকালো অনুষ্ঠান। তাহসিন ও অর্ণবরা একটা ক্যাফেতে বসে কফি উপভোগ করছে। এমন সময় তৃণ ও ধূসর প্রয়োজনের কথা বলে ক্যাফে থেকে বেরিয়ে কাছাকাছি একটি শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। কক্সবাজারের এই মার্কেটটা বেশ জমজমাট। চারদিকে পর্যটকদের ভিড়, দোকানিরা নিজেদের পণ্যের প্রশংসায় ব্যস্ত। নীলচে আলো ঝলমলে জামার কমপ্লেক্সটায় ঢুকে ধূসর আর তৃণ দ্রুত চোখ বোলাতে থাকে বিভিন্ন পোশাকের দিকে। তুই নিশ্চিত এটা ওর পছন্দ হবে? ধূসর একটা লাল রঙের নরম ফেব্রিকের ড্রেস হাতে তুলে ধরে ফিসফিস করে জিজ্ঞেস করে। আমার চেয়ে ভালো কেউ জানে নাকি? তুই শুধু পছন্দ কর, আর আমাকে টাকা দে। আমি গিফট প্যাক করিয়ে নিয়ে যাব। তৃণ বলেই হাসে। ধূসর একটু ভাবে, তারপর অন্যদিকে তাকিয়ে বলে, একটু অন্যরকম কিছু দেখাতো। ধূসর বেশ সময় নিয়ে গাউনগুলো দেখছিল। দোকানের নরম আলোয় ঝলমলে কাপড়গুলো যেন আরও মোহময়ী লাগছে। সে হাত বুলিয়ে দেখে একটার পর একটা, কিন্তু কিছুতেই মন ভরছিল না। এইটা কেমন? তৃণ পাশ থেকে একটা সিল্কি লাল গাউন টেনে দেখালো। ধূসর এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। গাউনটা একদম সরল, তবে ক্লাসি। কোমরের কাছে একটা চিকন বেল্ট, আর নিচের দিকে ঢেউ খেলানো কাপড়। যেন ঠিক ইচ্ছের জন্যই বানানো হয়েছে। পারফেক্ট, ধূসর গম্ভীরভাবে বলল, তারপর সেটা হাতে নিল। এদিকে তৃণ সুযোগ হাতছাড়া করল না। নিজের জন্য একটা ট্রেন্ডি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে ফেলল, কালো আর সোনালি শেডের ডিজাইন। ধূসর অবাক চোখে ওর দিকে তাকাল। তুইও গিফট কিনছিস? নিজের জন্য? ভাই, তোদের প্রেমের চক্করে আমারও কিছু পাওয়া উচিত। তৃণ বলে। দুজনেই কাউন্টারের দিকে এগোল, টাকা পরিশোধ করে প্যাকেট হাতে নিয়ে ধূসর এক মুহূর্ত থেমে গাউনটার দিকে তাকায়, চোখের সামনে ভেসে ওঠে কারো চঞ্চল মুখ। তৃণ ওর কনুইতে হালকা ধাক্কা দিয়ে বলল, চল, বেশি ভাবিস না। এখন শুধু দোয়া কর, রিয়াকশন যেন ভালো হয়। ধূসর মাথা নাড়ল, তারপর ওরা দুজন মার্কেট থেকে বেরিয়ে পড়ল, রাতের বাতাসে হালকা স্বস্তি অনুভব করতে করতে। সামনে অপেক্ষা করছিল একটা স্পেশাল সন্ধ্যা। রাস্তায় হাঁটার সময় ধূসর নিজের হাতে থাকা ব্যাগটা তৃণ এর হাতে ধরিয়ে দেয়, এটা রাখো, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি তোর। তৃণ হালকা বিরক্ত হয়ে ব্যাগটা ধরে কিন্তু কোনো প্রশ্ন না করে চুপচাপ ধূসরের নির্দেশ অনুসরণ করল। দুজনই চুপচাপ তাহসিনদের কাছে চলে যায় ক্যাফেতে। তৃণ এর হাতে দুটি ব্যাগ দেখে অর্ণব মুচকি হেসে বলে, এগুলো কি কিনেছিস তৃণ? দেখি তো। তৃণ একটু হাসল আর বলল, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য। কিন্তু দেখানো যাবে না। তবে তূর্ণ মজা করে বলল, তুই যে তোর গার্লফ্রেন্ড এর জন্য কিনছিস, তা জানতাম না। আর ভাই, ৩০ মিনিট আগে তো বললি তোর কেউ নেই, এখন কি হলো? আউলিয়া মির্জাফর, তুইও ধোঁকা দিচ্ছিস। তৃণ তূর্ণের কথা শুনে হেসে মাথা চুলকাল, তবে তীব্রভাবে কিছু বলল না। পাশেই ধূসর গম্ভীর মুখে দাঁড়িয়ে, পকেটে হাত দিয়ে। সে কিছু না বলে শুধু তৃণ এর দিকে তাকায়, যেন চোখ দিয়ে বুঝিয়ে দেয় মুখ খুললেই তোর ভবিষ্যৎ বাপ হওয়ার রাস্তা আমি নিজে হাতে বন্ধ করব শালা। এদিকে ধূসর গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে,
পকেটে হাত গুজে রেখেছে, যেন পুরো ব্যাপারটাই তার সঙ্গে সম্পর্কিত নয়। তবে তার ঠোঁটের কোণে চাপা হাসির আভাস ফুটে উঠেছে। তৃণ ব্যাগ শক্ত করে ধরে, দেখ, বেশি প্রশ্ন করিস না। আমি যা বললাম তাই। আর হ্যাঁ, এই ব্যাগটা ছোবার দরকার নেই কারো। তাহসিন হেসে বলল, বুঝলাম, ব্যাপারটা সিরিয়াস। তা ভাই, ধূসর তুই কি বলিস? ধূসর তখনও চুপচাপ, সামান্য বিরক্তির সুরে বলে, আমি কিছু বলছি না। চল, এখন সবাই রিসোর্টে ফিরি। তাহসিন কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তবে মনে রাখিস তৃণ, সত্যিটা একদিন বের হবেই। তৃণ হেসে বলল, দেখা যাবে। সবাই একসঙ্গে রওনা দিল রিসোর্টের দিকে, কিন্তু তূর্ণের সন্দেহ এখনও গেল না। সে ঠিক করল, এই রহস্যের শেষ সে জেনেই ছাড়বে। রিসোর্টে ফিরে গিয়ে সবাই যার যার রুমে গিয়ে বিশ্রাম নেয়। অনেকদিন পর সবাই একসাথে এক জায়গায় ছিল। রেস্ট নেওয়ার পর যে যার রুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়াতে চলে যায় রাতের খাবার খাওয়ার জন্য। ডিনার পরে সকলের আবার পার্টি অ্যাটেন্ড করবে। ডাইনিং এরিয়ায় সবাই খেতে বসেছে, শুধু ধূসর নেই। একসময় তাহসিন অনুর দিকে তাকিয়ে বলে, অনু, তোকে কি বলতে হবে? যা, গিয়ে ধূসরকে ডাক। অনু উঠে যেতে যায়, ঠিক তখনই দরজার কাছে ভারী পায়ে ধূসর এসে দাঁড়ায়। এক মুহূর্ত সবাই তাকিয়ে থাকে তার দিকে। ধূসর ঠান্ডা গলায় বলে, ডাকতে হবে না আমায়, আমি এসেছি। ধূসরের গলার আওয়াজ শুনে ইচ্ছে মাথা তুলে ধূসরের দিকে তাকাতেই যেন মুহূর্তটা থমকে যায়। সদ্য গোসল করে এসেছে, চুল এখনও ভিজে, অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে পড়ছে তার চারপাশে। পানির ফোঁটা গড়িয়ে পড়ছে চুলের আগা থেকে, ভিজিয়ে দিচ্ছে সাদা শার্টের কলার। নিখুঁত ব্ল্যাক প্যান্টের সাথে ধূসরের ব্যক্তিত্ব যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠছে। ইচ্ছে অপলক তাকিয়ে থাকে, চোখ সরিয়ে নেওয়ার কথা ভুলে যায় এক মুহূর্তের জন্য। ধূসরের সেই গম্ভীর অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি, ভিজে চুলের আনমনা ভাব, সব মিলিয়ে যেন তার চারপাশের পরিবেশটাই বদলে গেছে। বাস্তবে ফিরে আসে ঈশিতার কুনুইয়ের হালকা ধাক্কায়। ইচ্ছে একটু চমকে উঠে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। কিন্তু বুকের গভীরে হালকা ঢেউ খেলে যায়, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, যা একবার এসে লাগলে আর ফিরে যেতে চায় না। ধূসর সরাসরি এসে ইচ্ছের পাশে বসে পড়ে, যেন এটাই স্বাভাবিক, যেন এখানে বসার অধিকার শুধু তারই আছে। একদম নির্লিপ্ততা ভঙ্গিতে খাবার তুলে নেয় নিজের প্লেটে, যেন কিছুই হয়নি। ইচ্ছে নিজের জন্য খাবার নিতে হাত বাড়াতেই ধূসর হালকা হাসে, চোখের গভীরে এক অন্যরকম দৃঢ়তা। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমায় খেতে হবে না কষ্ট করে, আমি খাইয়ে দেব। তুমি চুপচাপ খাবে শুধু। ইচ্ছে চমকে উঠে, এক মুহূর্ত থমকে যায়। সবাই টেবিলে, অবাক চোখে অনু ও অর্ণব তাকালেও বাকিরা স্বাভাবিক। ইচ্ছে হালকা প্রতিবাদ জানায়, আমি নিজে খেতে পারব। ধূসর ভ্রু কুঁচকে তাকায়, যেন তার কথার বাইরে কিছু হলে সেটা সে মেনে নেবে না। আমি কি বললাম শুনুনি? ইচ্ছে এবার আর কিছু বলে না। হার মানতে হয় ধূসরের কাছে, কারণ সে জানে, ধূসর যখন কিছু ঠিক করে নেয়, তখন তাকে আটকানো অসম্ভব। ধীরে ধীরে ধূসর নিজের হাতে খাবার তুলে ধরে ইচ্ছের মুখের দিকে এগিয়ে দেয়। ইচ্ছে এক মুহূর্ত দ্বিধা করে, কিন্তু ধূসরের দৃষ্টির সামনে সেটাও যেন গলে যায়। মীরা রাগে ফুঁসে ওঠে। চোখের সামনে ধূসর অন্য কাউকে এতটা যত্ন করছে, এটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাগের চোটে হাতের কাঁটাচামচ সজোরে আঘাত করে টেবিলে। শব্দটা এতটা তীব্র ছিল যে, আশেপাশের সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তারপর মীরা কটমট করে ধূসরের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে খাইয়ে দিতে হবে কেন ধূসর? ও কি ছোট বাচ্চা? ধূসর কোনো উত্তর দেয় না, কেবল শান্ত চোখে তাকিয়ে থাকে, যেন মীরার কথা তার কানে পৌঁছায়নি। সে আবার ইচ্ছের দিকে ফিরে মনোযোগ দেয়, যেন পুরো দুনিয়ায় অন্য কারো অস্তিত্বই নেই। মীরার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে থাকে। মীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তাহসিন বিরক্ত গলায় বলে ওঠে, ও অসুস্থ, মীরা। তুই জানিস না? তাহসিনের কণ্ঠে দৃঢ়তা ছিল, সঙ্গে একরকম সতর্কবার্তাও। চুপচাপ খেতে বসো, সিন ক্রিয়েট করিস না। টেবিলে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। কিন্তু ধূসর নির্লিপ্ততা। নিজের হাতে আবারও ইচ্ছের মুখের সামনে খাবার তুলে ধরে, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমার খাওয়া শেষ করো, ঘুরি। ইচ্ছে লজ্জায় আর কিছু বলে না, শুধু চুপচাপ মুখে খাবার নেয়। আর টেবিলের অন্য প্রান্তে বসে থাকা মীরা, হাতের আঙুল ক্রমাগত মুষ্টিবদ্ধ হয়ে আসে,
আর চোখের গভীরে অজানা এক জ্বালা দাউদাউ করে জ্বলতে থাকে। রাতের পরিবেশ আজ অন্যরকম। হালকা ঠান্ডা হাওয়া বইছে, সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে গেছে লনের পার্টির সুরেলা মিউজিক। আলো আধারির মাঝে রিসোর্টের বাহিরটা যেন ঝলমলে এক স্বপ্নরাজ্য হয়ে উঠেছে। তাহসিন নিজের রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়, দূর থেকে পার্টির ঝলমলে আলো দেখছে। পাশের ঘর থেকে তৃণ আর তূর্ণের হাসির শব্দ শোনা যায়, ওরা নিশ্চয়ই নিজেদের পোশাক নিয়ে মজা করছে। ইচ্ছে চুপচাপ বসে আছে, চোখের সামনে লাল গাউনটা। হাত দিয়ে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখল, যেন কোনো স্বপ্নের স্পর্শ। এত সুন্দর পোশাক, এত নিখুঁত কারুকাজ, কিন্তু এটা। খাবার খেয়ে রুমে ফিরে আসার পর তার চোখ পড়েছিল দরজার সামনে রাখা ছোট পার্সেলটার দিকে। প্রথমে ভেবেছিল হয়তো ঈশিতা বা অনু মজা করছে, কিন্তু যখন খুলল, তখন সমস্ত চিন্তা হারিয়ে গেল। পার্সেলের ভেতর গাউনটা ছাড়াও ছিল একটা ছোট্ট চিরকুট। পরে এসো, আমি অপেক্ষা করব তোমার পার্টনার হিসাবে। আর পাশে ছোট করে একটা নাম লেখা, ধূসর। ইচ্ছে স্তব্ধ হয়ে বসে থাকে। ধূসর ভাই, এটা সে দিল কেন? আমার জন্য কেন এমন কিছু করবে? মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ধূসর ভাই কি সত্যিই আমার জন্য অপেক্ষা করছে? গাউনটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ায় ইচ্ছে। নিজেকে কল্পনা করার চেষ্টা করে, যদি সে এটা পড়ে যায়, ধূসর কি সত্যিই তাকে দেখার অপেক্ষায় আছে? ইচ্ছের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। কি করবে সে? যাবে, নাকি চুপচাপ রুমেই থাকবে? বাইরের লনে আজ এক ভিন্ন আমেজ। রিসোর্টের আলোগুলো নরম আলো ছড়াচ্ছে, আর মৃদু সুরের মিউজিক পুরো পরিবেশকে আরও রোমান্টিক করে তুলেছে। ধূসর দাঁড়িয়ে আছে, কালো শুটে যেন ঠিক আগুনে গড়া কোনো নিখুঁত মূর্তি। তার চোখে এক ধরনের দৃঢ়তা, ঠোঁটে এক অদ্ভুত নির্লিপ্ততা অভিব্যক্তি। যদিও আশেপাশে অনেকেই আছে, তবুও সে যেন কারো অপেক্ষায়, তার চোখ মাঝে মাঝে লনের গেটের দিকে চলে যায়। পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, তৃণ, তূর্ণ, তরুণদের এই দলটিও আজ কালো স্যুট পরে এসেছে, সবাইকেই চমৎকার লাগছে। তবে ২৭ বছরের ধূসরকে যেন বাকিদের চেয়ে একটু আলাদা লাগে, একটা নির্জলা আকর্ষণ আছে তার মধ্যে, যা তাকে সবার মধ্য থেকে আলাদা করে তোলে। অন্যদিকে মীরা, অনু আর তাহসিন বসে বসে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে, তবে মীরার চোখ মাঝে মাঝেই ধূসরের দিকে চলে যায়, যেন কিছু ভাবছে, কিছু বলার ইচ্ছে আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। তবে এখনও ঈশিতা আর ইচ্ছে আসেনি। সবাই একে অপরের সঙ্গে মিশে থাকলেও ধূসর যেন একটু চুপচাপ, অপেক্ষমান। চোখ একবার ঘড়ির দিকে যায়, একবার গেটের দিকে। কি আসবে ইচ্ছে? সেই লাল গাউনে? তৃণ একটু হেসে ধূসরের কাঁধে চাপড় দিয়ে বলে, মামা, চোখ ঘোরাও। সামনে যা আছে, সেটা দেখে কি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে? ধূসর এবার চোখ তোলে। তার চোখ সরাসরি গিয়ে পড়ে হালকা বাতাসে দুলতে থাকা লাল গাউনের মেয়েটার ওপর। ইচ্ছে। ধূসরের নিঃশ্বাস এক সেকেন্ডের জন্য আটকে যায়। বক্ষপিঞ্জরে হৃদযন্ত্রটা বেসামাল আজকে জোরে জোরে বিট করছে। লাল গাউনটা যেন ইচ্ছের জন্যই তৈরি হয়েছে। নরম কাপড় তার শরীরের গরম মোলায়েমভাবে জড়িয়ে আছে, যেন কোনো শিল্পী নিখুঁতভাবে তুলির আছড়ে একে তৈরি করেছে। হাঁটু সমান খোলা চুল বাতাসে উঠছে, চোখ দুটো বড় আর কেমন জানি স্বপ্নময়। মেয়েটাকে দেখতে এখন সত্যিই পুতুলের মতো লাগছে, যেন কোনো রাজকন্যা আজ স্বপ্ন থেকে বাস্তবে নেমে এসেছে। ধূসর নিজের চোয়াল শক্ত করে। কন্ট্রোল হারানোর প্রশ্নই আসে না, কিন্তু হৃদয়ের কোথাও যেন এক অদ্ভুত ধাক্কা লাগে। তার হাতের আঙুল কাঁপে না, মুখের এক্সপ্রেশন বদলায় না, কিন্তু বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। তৃণ পাশে দাঁড়িয়ে হাসছে, বলেছিলাম না, সামলাতে পারবি না? ধূসর একদম ধীর স্বরে বলে, চুপ কর। ধূসর ইচ্ছের দিকে ধীর পায়ে এগিয়ে আসে, চোখ দুটো গভীর আর অদ্ভুত এক দৃষ্টিতে ঝলসে উঠছে। ইচ্ছে ধূসরের দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধূসর এতটাই কাছে চলে এসেছে যে ইচ্ছে নিঃশ্বাস নিতে ভুলে যায়। ধূসর সামনের দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে, গলায় ভয়ানক এক গা ছমছমে কোমলতা। এই লাল পোশাক, আমার তো ভয় হচ্ছে ঘুড়ি, তুমি কি জানো না আগুনে হাত দিলে পুড়ে যেতে হয়? ইচ্ছে মুহূর্তেই লজ্জায় টুকটুকে লাল হয়ে যায়। চোখ নামিয়ে ফেলে, হাতের আঙুল অসহায়ভাবে কুঁচকে ধরে গাউনের কাপড়। ধূসর ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি টেনে বলে, ফিকশনাল মেন ক্যান্ট রুইন ইয়োর মাস্কারা ওর লিপস্টিক বাট আই হ্যাভ দিস অবিলিটি রুইন ইয়োর এভরিথিং রেড হার্ট। ইচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারে না। হৃদয়ের অতর্কিত ঝড় সামলাতে সে দ্রুত সুইমিং পুলের দিকে হাঁটা দেয়,
পা কাঁপছে সামান্য। সূর্যের প্রথম আলো সবে ছড়িয়ে পড়েছে কক্সবাজারের আকাশে। সমুদ্রের গর্জন আর সকালের হালকা বাতাস এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আজই ধূসরদের শেষ দিন এখানে, তাই সকলে ঠিক করেছে মেরিন ড্রাইভ রোড হয়ে হিমছড়ি যাবে। গাড়িগুলো একে একে থামে মেরিন ড্রাইভ বিচের ধারে। দরজা খুলতেই ঝাপটা দিয়ে লবণাক্ত বাতাস এসে সবার মুখে লাগে, বিশাল সমুদ্রের ঢেউ গর্জন করে আছড়ে পড়ছে বালিয়াড়িতে। সূর্যের আলোয় চিকচিক করছে সোনালি বালু, যেন কারও অসংখ্য ঝলমলে গয়না ছড়িয়ে রাখা হয়েছে। এক এক করে সবাই নেমে পড়ে গাড়ি থেকে। ঈশিতা প্রথমেই খেয়াল করে ছোট ছোট লাল কাঁকড়ার একটা ঝাঁক দ্রুত ছুটে যাচ্ছে বালির উপর দিয়ে। আরে দেখ, কত লাল কাঁকড়া, চেঁচিয়ে ওঠে ঈশিতা, তারপর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায় কাঁকড়াগুলোর পেছনে। তাহসিন, তূর্ণ, তৃণ, অনু, মীরা সবাই ঈশিতার এই কাণ্ড দেখে হেসে ওঠে। অনু তার মোবাইল বের করে তড়িঘড়ি ভিডিও করতে শুরু করে, যেন এই মুহূর্তটা ঠিক যেন ধরে রাখতে পারে। ওরে ধরা তোকে দিতেই হবে, ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, কারণ কাঁকড়াগুলো ঠিক যখন ধরার মতো দূরত্বে আসে, তখনই বালিতে গর্ত করে নিমেষে লুকিয়ে পড়ে। তূর্ণও দৌড়ে যায় ঈশিতার দিকে, একসময় দুজন মিলে লাল কাঁকড়ার দলের পেছনে ছুটতে থাকে। অন্যদিকে অনু আর মীরা নিজেদের জুতো খুলে ফেলে, খালি পায়ে ধীরে ধীরে ঢেউয়ের কাছে এগিয়ে যায়। ঠান্ডা পানি এসে তাদের পায়ের আঙুল ছুঁয়ে দেয়। তৃণ, অর্ণব আর তাহসিন বালিতে বসে কথা বলছে। সবার থেকে আলাদা হয়ে ইচ্ছে নরম বালির ওপর ধীরে বসে পড়ে, আঙুল দিয়ে বালি নাড়তে নাড়তে ঝিনুক কুড়াতে শুরু করে। নানান আকারের ঝিনুক, কিছু রঙিন, কিছু ধূসর, প্রতিটা আলতো হাতে তুলে নেয়, তারপর এক এক করে সাজিয়ে রাখে পাশে। একসময় পাশে কারো উপস্থিতি টের পেয়ে ইচ্ছে একটু থমকে যায়। হালকা বাতাসের শো শো শব্দে আর ঢেউয়ের গর্জনে কারো পায়ের আওয়াজ শুনতে পায়নি, তবুও এক অদ্ভুত অনুভূতি থেকে বুঝতে পারে কেউ পাশে এসে দাঁড়িয়েছে। আস্তে করে চোখ ঘুরিয়ে তাকায়, ধূসর। ধূসর নীরবে ইচ্ছের দিকে তাকিয়ে আছে, হাতের তালুতে কিছু ঝিনুক ধরে রেখেছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে ধূসরের চোখে তাকিয়ে থাকে, তারপর ধূসর আস্তে করে হাত বাড়িয়ে দেয়, যেন তার জন্যই এগুলো কুড়িয়েছে। একটা কৌতূহলী লজ্জা মিশে যায় ইচ্ছের মুখে, একটু ইতস্তত করে, কিন্তু চোখের চাওয়ায় আনন্দের ঝিলিক খেলে যায়। ধীরে হাত বাড়িয়ে নেয় ধূসরের দেয়া ঝিনুকগুলো, হাত থেকে নিজের হাতের তালুতে নিয়ে অনুভব করে সেগুলোর ঠান্ডা স্পর্শ। তবে ধূসর কিছু না বলেই বসে পড়ে ইচ্ছের পাশে, সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে দুজনের মাঝেও যেন এক নিঃশব্দ বোঝাপড়া গড়ে ওঠে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাতের আকাশে তারা টিমটিম করে জ্বলছে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও সবার মুখে প্রশান্তির ছাপ। হিমছড়ির পাহাড়, সমুদ্রের ঢেউ, মেরিন ড্রাইভের বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ দিন কাটিয়েছে সকলে। হিমছড়ির একটা রেস্টুরেন্টে ঢুকে সবাই নিজেদের মতো খাবার বেছে নেয়। ধূসর মাঝে মাঝে ইচ্ছের দিকে তাকাচ্ছিল, কিন্তু ইচ্ছে চোখ সরিয়ে নিচ্ছিল বারবার লজ্জায়। খাওয়া শেষে একে একে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। রিসোর্ট ফেরার পালা, কারণ কাল সকালেই ফিরতে হবে। রাতের বাতাস একটু ঠান্ডা হয়ে এসেছে, গাড়ির জানালা দিয়ে সমুদ্রের গন্ধ ভেসে আসছে। রিসোর্টের সামনের ফাঁকা জায়গায় বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। রাতের হালকা শীতল বাতাস গায়ে লাগছে, আকাশে চাঁদ উজ্জ্বল হয়ে ঝলমল করছে। একে একে সবাই চেয়ার পেতে বসেছে, যেন শেষ রাতের এই আয়োজনটুকু তারা পুরোপুরি উপভোগ করতে চায়। তাহসিন আর ইচ্ছে বারবিকিউর দায়িত্ব নিয়েছে, ধোয়ার কুণ্ডলির মাঝে ওদের মুখ আবছা হয়ে আসে। ইচ্ছে মনোযোগ দিয়ে মাংস উল্টে পাল্টে দিচ্ছে, আর তাহসিন মাঝেমধ্যে তাতে মশলা মাখিয়ে দিচ্ছে। চুলায় কয়লা দিচ্ছে অর্ণব, কাঠকয়লার টুকরোগুলো লালচে আভা ছড়াচ্ছে, আগুন যেন এক সুরেলা মায়াজাল সৃষ্টি করে চারপাশে। ধূসর এক পাশে বসে ল্যাপটপ কোলে নিয়ে কিছু মনোযোগ দিয়ে টাইপ করছে, মাঝে মাঝে ভ্রু কুঁচকে কিছু পড়ে নিচ্ছে, তারপর আবার দ্রুত আঙুল চালিয়ে দিচ্ছে কিবোর্ডে। অন্যদিকে তৃণ, তূর্ণ আর অনু মিলে ছবি তোলায় ব্যস্ত। কখনো খাবারের, কখনো নিজেদের, কখনো আবার ধূসরকে নিয়েও ছবি তুলছে, যদিও ধূসর এসবের দিকে নজর দিচ্ছে না। কাল সবাই রওনা দেবে, তাই আজকের রাতটাই শেষ। হাসি ঠাট্টা, আড্ডা আর স্মৃতির পাতা ভরিয়ে রাখার শেষ সুযোগ। রিসোর্টের বাতাসে কয়লার পোড়া মিশ্রিত সুগন্ধ ছড়িয়ে পড়ে যেন এই রাতটাকে আরও বিশেষ করে তোলে। চারপাশে বারবিকিউয়ের ধোঁয়া আর আলো আঁধারির খেলা চলছে। ঠিক তখনই মীরা হঠাৎ লাল রঙের ওয়েস্টার্ন গাউন পরে উপস্থিত হয় লনে, চলার ভঙ্গিতে এক ধরনের আত্মবিশ্বাস,
যেন সে নিশ্চিত এই সন্ধ্যায় তাকেই সবার নজর কাটতে হবে। ধূসরের দিকে সরাসরি তাকিয়ে এগিয়ে আসে মীরা, গলার স্বর মৃদু কিন্তু স্পষ্ট। ধূসর, এইখানেও কাজ করতে হবে? একবার দেখো তো আমায় কেমন লাগছে। ধূসর তখনও ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে টাইপ করছে। মীরার কথা একটু থেমে চোখ তোলে ধূসর, এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখে, তারপর নির্বিকার ভঙ্গিতে আবার টাইপিংয়ে মন দেয়, যেন তার বলা কথার কোনো গুরুত্বই নেই। মীরার এই কাণ্ড দেখে ঈশিতা তো চুপ থাকতে পারে না। সেই ইচ্ছের দিকে হেলে ফিসফিস করে বলে, এই মীরার সাহস দেখলি, মেয়েটা কিভাবে এতটা নির্লজ্জ হয়। ইচ্ছে একদম চুপচাপ, ঠোঁট কামড়ে বসে আছে। দৃষ্টি মীরার দিক থেকে ধূসরের দিকে চলে যায়। ধূসর স্বাভাবিকভাবে টাইপ করে চলেছে, যেন কিছুই ঘটেনি। অবুঝ মন যেন মীরা আর ধূসরের উপস্থিত একসাথে মানতে পারছে না, তবে করতেও পারছে না কিছুই, এজন্য নির্বিকার হয়ে ইচ্ছে তাকিয়ে আছে ওদের দিকে। তবে এসব কিছু ঈশিতা ও তাহসিন খেয়াল করে আর মুস্কি হাসে। এদিকে মীরা বুঝতে পারছে, ধূসরের নির্লিপ্ততা, মীরা এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। ধূসরের পাশে বসে একদম অনাহুত ভঙ্গিতে হাত বাড়িয়ে দেয় ধূসরের ল্যাপটপের স্ক্রিনের দিকে। আচ্ছা, এত কি গুরুত্বপূর্ণ কাজ করছো যে আমাকে দেখার সময় নেই? ধূসর এবার সত্যিই বিরক্ত হয়। এক মুহূর্তের জন্য তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুই কি দেখাতে এসেছিস, নাকি কিছু প্রয়োজন? ধূসরের স্বর এতটাই ঠান্ডা ছিল যে মীরার মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। আশেপাশে তূর্ণরা বসেছিল, তারা সকলেই মুখ চেপে হাসতে লাগে, কারণ ধূসর কখনো কাউকে করা কথা বলে না, কিন্তু মীরার বাড়াবাড়িতে আজকে হয়তো তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। ঈশিতা এবার ইচ্ছের কানে আরেকবার ফিসফিস করে, দেখলি, ধূসর ভাইয়া মীরাকে একদম পাত্তা দিল না। ইচ্ছু, তুই তো কিচ্ছু বলবি না? ইচ্ছে কিছু না বলে এক দৃষ্টিতে ধূসরের দিকে তাকিয়ে থাকে। ধূসরও এক মুহূর্তের জন্য চোখ তোলে ইচ্ছের দিকে, যেন সেই এক দৃষ্টিতেই অনেক কিছু বলে দিল। মীরার মুখটা মুহূর্তেই যেন মলিন হয়ে উঠে, ঠোঁট কাঁপছিল, চোখে মুখে অভিমানী ছায়া। এক দৃষ্টিতে ধূসরের দিকে তাকিয়ে বলল, তুই কি এভাবেই আমাকে এড়িয়ে যাবি ধূসর? ধূসর বিরক্তির সুরে দীর্ঘশ্বাস ফেলে তারপর ঠান্ডা গলায় বলল, তোকে সুন্দর লাগছে মীরা, এখন চুপচাপ পাশে বসো। ধূসরের স্বর শান্ত হলেও স্পষ্ট, যেন কথার শেষে আর কোনো বিতর্কের জায়গা নেই। কিন্তু মীরা তো সহজে হাল ছাড়ার মেয়ে নয়। মীরা এবার সরাসরি ইচ্ছের দিকে তাকিয়ে হাসে, সেই পরিচিত তাচ্ছিল্যের হাসি, যা এতদিন ধরে ইচ্ছে দেখে আসছে। অনুর দিকে তাকিয়ে মীরা বলে, আমি কিন্তু আবার কাজের খালাম্মা না, বুঝলে? সময়ের সঙ্গে চলতে পছন্দ করি। তার কথার ভেতর সূক্ষ্ম এক খোঁচা লুকিয়েছিল, যা খুব ভালোভাবেই বুঝতে পারল ইচ্ছে। মীরার কণ্ঠে থাকা সেই তাচ্ছিল্য তার বুকের মধ্যে এক অদৃশ্য আগুন ধরিয়ে দেয়। এটা মীরার সরাসরি ইচ্ছেকে অপমান করার চেষ্টা, নাকি তার নিজের অপ্রাপ্তির জ্বালা? চারপাশে বারবিকিউয়ের হালকা ধোঁয়া মিশে আছে হিমেল বাতাসের সাথে। আকাশে তারারা জ্বলজ্বল করছে, আর সমুদ্রের গর্জন যেন দূর থেকে এক সঙ্গীত তৈরি করছে। সকলে গোল হয়ে বসেছে, হাসি আড্ডায় মুখরিত পরিবেশ। তৃণ গিটার হাতে ধূসরকে অনুরোধ করছিল, এই ধূসর, আজকে একটা গান না শুনলে কিন্তু হবে না। তৃণের কথার সাথে সাথে বাকিরাও একজোট হয়ে ধূসরকে চেপে ধরল, গান গান গান। ধূসর প্রথমে অনীহা দেখালেও সবার জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয়ে গেল। গিটারের তারে আঙুল বুলিয়ে তৃণ যখন সুর তুলে, ধূসর তখন গভীর দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আস্তে আস্তে গাইতে শুরু করল। हर दुआ में शामिल तेरा प्यार हाइन बिन तेरा लम्हा बीआईएच दुस्वर है धड़कनों को तुझसे हाय डर कर हाइन। ধূসরের কণ্ঠস্বরে এক ধরনের গভীরতা ছিল, যা সবাইকে মুহূর্তেই থামিয়ে দিতে সক্ষম। আগুনের উজ্জ্বল আলোয় ধূসরের মুখটা যেন আরও রহস্যময় লাগছিল, বিশেষ করে তার চোখের সেই অদ্ভুত শীতল অথচ আগুনমাখা দৃষ্টি। ইচ্ছে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ধূসরের দিকে। মনে হচ্ছিল, এই গানটা শুধু তার জন্যেই গাওয়া হচ্ছে। ধূসরের চোখে লুকিয়ে থাকা আবেগ, কণ্ঠের মায়াবী টান, সবকিছুই যেন সরাসরি ইচ্ছের হৃদয়ে গিয়ে আঘাত করছিল। চারপাশের সবাই একসময় ধীর গলায় গানের সাথে তাল মেলাতে লাগল, কিন্তু ইচ্ছে কেবল চুপচাপ বসে রইল, অনুভব করে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। ধূসরও যেন কেবল তাকেই দেখছিল, ধূসরের ঠোঁটে এক অদ্ভুত রহস্যময়ী হাসি। গানের শেষ লাইনটুকু গাইতে গাইতে ধূসর হালকা করে বলল, এই গানটা শুধু কারো একজনের জন্য। তার কথার অর্থ সবাই না বুঝলেও, ইচ্ছে ঠিকই বুঝল। বুকের মধ্যে এক অজানা অনুভূতি দোলা দিয়ে ওঠে।
ধূসরের কণ্ঠের সেই শেষ সুরটা যেন বাতাসে মিলিয়ে যায়, কিন্তু ইচ্ছের মনে গেঁথে রইল চিরদিনের জন্য। ইচ্ছের দিকে তাকিয়ে ধূসর গান শেষ করে। গানের শেষে সে শান্তভাবে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, যেন তার গাওয়া কথাগুলো ইচ্ছের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। সকলে মিলে খাবার শেষ করে একে একে বিচের দিকে চলে যায়। রাতের সমুদ্রের ঢেউ মৃদু হাওয়া নিয়ে তাদের পা ছুঁয়ে চলে, আর চাঁদের আলো সমুদ্রের উপরে ছড়িয়ে পড়ে, যেন রাতটি আরও রহস্যময়ী হয়ে ওঠে। বিচে এসে তারা সবাই বসে পড়ে। বাতাসে কিছু তাজা গন্ধ, সমুদ্রের মৃদু ঢেউয়ের আওয়াজ, আর সবার হাসি মজায় রাতটা পূর্ণ হয়ে ওঠে। বিচের চমৎকার দৃশ্যের মাঝে সকলে নিজেদের মতো করে হাঁটতে শুরু করে। তবে ইচ্ছে একটু পিছনে চলে আসে, ধীর পায়ে এগিয়ে চলছিল, মনে অনেক কিছু দুলছিল। একটু পর যেন হঠাৎ অনুভব করে তার পেছনে কারো উপস্থিতি। সেই অনুভূতি দ্রুতই ভয় হয়ে ওঠে, শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। ইচ্ছের মনে হতে শুরু করে কিছু একটা তার পেছনে চলছে। ভয় পেয়ে পিছন ফিরে দেখতে চায়, কিন্তু ঠিক তখনই ইচ্ছের হাতে কোনো এক অজানা অস্তিত্বের ছোঁয়া অনুভব করে। সবাই সামনে, ইচ্ছে একা, শুধু ভূতের ভয় পেয়ে ইচ্ছের জান বের হওয়ার উপক্রম যেন। কোনো কিছু না ভেবেই চিল্লিয়ে উঠে ইচ্ছে, তবে ততক্ষণে ধূসর ইচ্ছের মুখে হাত দিয়ে ধরে, শান্ত হও, কিছু নেই এখানে। আমি আওয়াজ বের হলে সকলে এগিয়ে আসবে, এজন্য ধূসর এমন করে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলে, ঘুড়ি লুক, তোর হাতের ভাঁজে আমার হাতের অস্তিত্ব কিছু নেই, আমি শুধুই আমি। ধূসর কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে ইচ্ছের মুখের উপর হাত রেখেই, তারপর হুট করেই মুখের হাত সরিয়ে চোখের উপর রাখে। ইচ্ছে ধূসরের এমন কাণ্ডে চোখ বুজে ফেলে। অন্যদিকে ধূসর এক হাত দিয়ে ইচ্ছের কোমর জড়িয়ে কাছে টেনে নেই, নিজের বুকে ধারণ করবে ইচ্ছেকে। এমন সপ্তাদশী ক্ষণে ক্ষণে কেঁপে উঠে ধূসরের এমন আচরণে। আগ বাড়িয়ে ইচ্ছের কানে কানে ধূসর বলে, পাশে ফিরলেই তোকে দেখতে পাবো, এমন একদিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে ইচ্ছেময়ী। ইচ্ছের হৃদয়ে এক ধরনের অদ্ভুত উত্তেজনা আর ভালোবাসা সৃষ্টি হয়, মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। ইচ্ছে মুখ ফুটে কিছু বলার আগেই ধূসর আবার ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে নেয়, যেন তার হৃদয়ের অগাধ প্রেমের প্রতি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। গলার লালচে জায়গায় যেইখানে ইচ্ছে ওড়না দিয়ে ঢেকে রেখেছে সেইখানে ঠোঁট ছুঁয়ে বলে, ক্ষত করার দায়িত্ব যেমন আমার, ঠিক করার দায়িত্বও আমার। তুই শুধু আমি নামের মেডিসিন নিবি টাইম টু টাইম। ইচ্ছে লজ্জা পেয়ে চুপ করে থাকে, ধূসরের বুকের গভীরে যেন হারিয়ে যেতে চাই। তবে ঠিক তখনই তৃণু তাদের সামনে এসে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, শালা, বিয়ের আগেই রোমাঞ্চ। ধূসর কটাক্ষ করে তাকিয়ে বলে, চুপ থাক শালা। ইচ্ছে তৃণকে দেখে লজ্জায় ধূসরের বুক থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু বেচারা ইচ্ছে তো আর জানে না কার বাহুডোরে আবদ্ধ। ধূসর ইচ্ছেকে ছাড়ে না কোনোভাবে, যতক্ষণ না তৃণু নিজেই লজ্জায় সামনে দৌড় দেয়। ধূসর ইচ্ছেকে ছেড়ে দিয়ে ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে চলে, আর ইচ্ছে অপলক চোখে ধূসরকে দেখতে থাকে। লোকটিকে আজ বেশিই সুন্দর লাগছে চাঁদের আলোয়। সাদা টি শার্ট পরনে, হাতের পেশিগুলো ফুলে ফেপে, আজ খুব কাছে থেকে তার ধূসর ভাইকে দেখতে থাকে ইচ্ছে।